ভারতের মাটিতে বসে প্রকাশ্য সমাবেশে বক্তব্য দিলেন দেশ পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আওয়ামী লীগ আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি দেয়া সেই ভাষণে সংখ্যালঘুদের উপর নিপীড়ন ও গণহত্যার জন্য তিনি দায়ী করেন অন্তর্বর্তী সরকার প্রধান ড মোহাম্মদ ইউনূসকে। এই সমাবেশে কথা বলার খবর প্রকাশ করেছে বিবিসি বাংলা সহ ভারতের বেশ কিছু প্রভাবশালী গণমাধ্যম। মোদী সরকারের আশ্রয়ে থেকে এমন ষড়যন্ত্র করার সুযোগ কিভাবে পাচ্ছেন স্বৈরাচারী এই নেত্রী, সেটা নিয়ে উঠছে নানা প্রশ্ন। তাহলে কি হাসিনাকে নিয়ে সুদূরপ্রসারী কোনো পরিকল্পনা বাস্তবায়ন করতে চাইছে নয়াদিল্লি? ৫ আগস্ট হাসিনা ও তার বোন শেখ রেহানার পালিয়ে ভারতে আশ্রয় নেয়ার পর থেকে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে আওয়ামী লীগ সভানেত্রীর কিছু ফোনালাপ। প্রকাশ্যে আসা এসব কল রেকর্ডের বেশিরভাগ তিনি নিজেই ফাঁস করাচ্ছেন বলে মনে করেন অনেকে। তবে এবার জনসম্মুখে হাসিনার ভার্চুয়াল বক্তব্য দেওয়ার বিষয়টিকে প্রত্যক্ষ উস্কানিমূলক বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এছাড়াও চলতি মাসেই লন্ডন ও জাপান সহ আরও কিছু ভার্চুয়াল সমাবেশে হাসিনার যোগ দেওয়ার খবরও জানা গেছে। শেখ হাসিনা যেন ভারতে বসে রাজনৈতিক বক্তব্য না দেন, ভারতীয় হাই কমিশনারকে এই বিষয়ে পরিষ্কার জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তারপরও এমন প্রকাশ্য সভায় হাসিনার আনুষ্ঠানিক বক্তব্যের কারণে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে সেটার দায় ভারত এড়াতে পারবে না। এই বিষয়টিকে ভারতের তৈরি পাণ্ডুলিপি বা চিত্রনাট্য মনে করেন রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ। বিবিসি বাংলার প্রকাশিত এক সংবাদে তিনি জানান, বিদেশে বসে বাংলাদেশের বিষয়ে হাসিনার চালানো প্রচারণা পুরোটাই খেলার অংশ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে গত ৫ ডিসেম্বর বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দেয়া হয়। ভারতের সাথে বাংলাদেশের চলমান টানাপোড়েনের মধ্যে নিউ ইয়র্কে হাসিনার ছড়ানো প্রোপাগান্ডা আরও খারাপের দিকে ঠেলে দিতে পারে গোটা পরিস্থিতি। তবে সংকটের সময়ে তার এই ধরনের প্রকাশ্যে কথা বলার বিষয়টিকে অনেকে মনে করছেন শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের দেশের রাজনীতিতে সক্রিয় হওয়ার ইঙ্গিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাথার উপর ঝুলছে বাংলাদেশ সরকারের গ্রেফতারি পরোয়ানা। এমন পরিস্থিতিতে তাকে ফেরত দেওয়ার জন্য ভারতের কাছে লিখিত দাবি জানানো হলে এর ফলাফল কি হবে সেটা নিয়ে এখনও আছে ঘোর অনিশ্চয়তা। আঞ্চলিক রাজনীতিতে ভারতের মূল্যবান বাজির ঘোড়া হাসিনাকে নতুন করে রাজনীতিতে নামাবে নয়াদিল্লি। স্বৈরাচারী নেত্রীকে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে সে কথাই কি বুঝাতে চাইছে মোদী সরকার? হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। বাংলাদেশে হিন্দু ও সংখ্যালঘুদের ওপর অত্যাচার নিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো যে মিথ্যা তথ্য ছড়াচ্ছে তা এবার খোদ ভারতীয় বিশ্লেষকরা স্বীকার করলেন। এছাড়া তথ্য যাচাই সংক্রান্ত ওয়েবসাইট অল্ট নিউজেও তা প্রমাণিত হয়েছে। কিন্তু কেন ভারতীয় গণমাধ্যমগুলো বাংলাদেশ নিয়ে ভুয়া ও মিথ্যা তথ্য ছড়াচ্ছে? কেন ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে ভারতের ভেতরে বাংলাদেশ বিরোধী একটি মনোভাব প্রকাশ পাচ্ছে? এসব প্রশ্নের উত্তর খুঁজতে একটু পেছনে ফেরা যায়। গেল ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভারতের মূলধারার গণমাধ্যম বাংলাদেশের বর্তমান সরকার নিয়ে নানা প্রশ্ন তুলে বিতর্কিত প্রতিবেদন প্রকাশ করে আসছে। ভারতের পুনের MIT এডিটি বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যম বিভাগের সহযোগী অধ্যাপক সম্মিত পাল বলেন, ভারতের মিডিয়া শেখ হাসিনাকে ভারতের বর্তমান শাসক দলের কাছের মানুষ মনে করে। পক্ষান্তরে ড মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে ভারতের বর্তমান শাসক দলের বিরোধী মনে করে। ২০২১ সালে বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ হলেও তখন মোদী সরকারের ঘনিষ্ঠ শেখ হাসিনা ক্ষমতায় থাকায় ভারতীয় গণমাধ্যমগুলো এতটা মিথ্যাচার ও উগ্র আচরণ করেনি। এখন অন্তর্বর্তী সরকারের সময় ভারতের সংবাদ মাধ্যমের ভূমিকা বদলে গেছে। ভারতের মিডিয়ায় এর আগে যেভাবে ভারতবন্ধু শেখ হাসিনার প্রতি প্রচ্ছন্ন সমর্থন দেখিয়েছে, ঠিক সেই পথেই অধিকাংশ মিডিয়া হাসিনা সরকারের পতনের পর মোহাম্মদ ইউনূস পরিচালিত অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সরব হয়েছে। কারণ তারা মনে করছে বাংলাদেশের এই সরকার ভারতের বর্তমান শাসক দলের বিরোধী। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা থেকে অনেক বেশি মাত্রায় ভারতের নির্বাচনী স্বার্থ এখানে কাজ করছে। হিন্দু নেতারা প্রচার করার চেষ্টা করছে ঐক্যবদ্ধ না হলে ভারতের হিন্দুদেরও একই অবস্থা হবে। মূলত মুসলিম বিদ্বেষ ছড়ানোর উদ্দেশ্যে তারা এমনটি করছে।
এর আগে বাংলাদেশের চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি ইস্যুতে ভারতের কতিপয় গণমাধ্যম প্রচার করে হাজার হাজার হিন্দু বাংলাদেশে নির্যাতন ও হত্যার শিকার হচ্ছে। এই ধরনের ভুয়া তথ্য ভারতের হিন্দু মুসলমান নির্বিশেষে অনেক সাধারণ মানুষও বিশ্বাস করছেন। ভারতের তথ্য যাচাই ও ভুয়া খবরের খোঁজ দেয় এরকম একটি ওয়েবসাইট অল্ট নিউজ গেল কয়েকদিনে বাংলাদেশ সংক্রান্ত এ ধরনের বেশ কয়েকটি খবর খুঁজে বের করে। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সিরিয়ায় বাশার সরকারের ২৪ বছরের শাসনের অবসান হলো। বিদ্রোহীদের তোপের মুখে রবিবার দেশ ছেড়ে পালিয়ে যান প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এরপরই সিরিয়া দখলে নিয়ে নতুন যুগের ঘোষণা দেয় বিদ্রোহী হায়াত তাহরির আল শাম HTS গোষ্ঠী। বাশার দেশ ছেড়ে কোথায় পালিয়েছেন তা এখনও জানা যায়নি। তবে তার পতনের মধ্য দিয়ে সিরিয়ায় ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে দাবি বিদ্রোহীদের। রাস্তায় নেমে আনন্দ মিছিল করেছে হাজার হাজার বাসিন্দা। এর আগে মাত্র এক সপ্তাহের লড়াইয়ে সিরিয়ার আলেপ্পো, হামা, দারা শহর দখলে নেওয়ার পর নির্বিঘ্নে দামেস্কে ঢুকে পড়ে বিদ্রোহী গোষ্ঠী HTS। শহরটি নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দেয় তারা। শহরটির কুখ্যাত সেদনায় কারাগারে ঢুকে গেট খুলে দেয় বিদ্রোহীরা। সেখান থেকে হাজার হাজার বন্দী মুক্তি পেয়ে নিজ বাড়িতে ফিরতে শুরু করে। এই কারাগার মানব কসাইখানা নামেও পরিচিত। এখানেই হাজার হাজার বিদ্রোহীকে অত্যাচার ও নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে। সিরিয়ার গৃহযুদ্ধের শুরু হয়েছিল ২০১১ সালে। তখন বাশার আল আসাদের শাসন কাঠামোর বিরুদ্ধে বেকার তরুণরা প্রতিবাদ ও বিক্ষোভ শুরু করে। সেই বিক্ষোভে রক্ত ঝরায় বাশার। অশান্তি ও সংঘাত ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। সিরিয়ার সংকটে একে একে জড়িয়ে পড়ে আঞ্চলিক শক্তি থেকে বৈশ্বিক পরাশক্তিগুলো। ১৩ বছরের রক্তক্ষয়ী সংঘাতে ৩ লাখের বেশি মানুষ নিহত হয়। বিদ্রোহীদের বিজয়ের মধ্য দিয়ে অবসান হলো আসাদ এবং তার পরিবারের অর্ধ শতাব্দীর শাসনামলের। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। মাত্র এক সপ্তাহ আগেও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন ছিল কল্পনাতীত একটি বিষয়। কিন্তু সরকারি বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর চমকে দেওয়ার মতো পাল্টা আক্রমণ ২ সপ্তাহের কম সময়েই বদলে দিল সব হিসাব নিকাশ। বাশার আল আসাদের পতনের মাধ্যমে সিরিয়ায় সূচনা হলো এক নতুন যুগের। বিশ্লেষকদের অনেকেই মনে করছেন তুরস্কের সহায়তা ছাড়া সিরিয়ায় এবারের এই আন্দোলনের সফল পরিণতি সম্ভব হতো না। তুরস্কের বিভিন্ন শরণার্থী শিবিরে সিরিয়ার অন্তত ৩০ লাখ বাস্তুচ্যুত নাগরিক রয়েছেন। প্রেসিডেন্ট এরদোয়ান সিরিয়ার শরণার্থীদের প্রত্যাবর্তনের অনুমতি দেওয়ার জন্য কিছুদিন আগে আসাদকে চাপও দিয়েছিলেন। সিরীয় শরণার্থীরা তুরস্কের জন্য স্থানীয়ভাবে বেশ স্পর্শকাতর বিষয় হলেও আসাদ তাদের গ্রহণে অস্বীকৃতি জানিয়েছিলেন। ফলে এখন সেসব শরণার্থীর সিরিয়ায় ফিরে যাওয়ার প্রক্রিয়া সেরে ফেলার চেষ্টা চালাতে পারবেন এরদোয়ান। সরকার উৎখাতের এই অভিযানে সিরিয়ার কিছু বিদ্রোহী গোষ্ঠীর প্রতি তুরস্কের সমর্থন ছিল বলেও জানা যায়। 2 দশকের বেশি সময় ধরে সিরিয়ার মসনদে জেকে বসা স্বৈরশাসক প্রেসিডেন্ট বাশার আল আসাদ নেতৃত্বাধীন সরকারের পতনের পর যুদ্ধ বিধ্বস্ত এই দেশটি কোন পথে এগোবে তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সিরিয়া জুড়ে লাখো জনতার উল্লাস দেখা গেলেও এরপর কি হবে সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। সিরিয়ার বিশাল এলাকা জুড়ে একসময় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল মধ্যপ্রাচ্য ভিত্তিক ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠী ইসলামিক স্টেট বা IS। ফলে বাশার আল আসাদের পতনের পর দেশটিতে আবারও এই গোষ্ঠীর মাথা চারা দিয়ে ওঠার শঙ্কা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের ডারহাম ইউনিভার্সিটির শান্তি ও নিরাপত্তা বিভাগের অধ্যাপক রবার্ট গেস্ট পিনফোল্ডের মতে মার্কিন যুক্তরাষ্ট্র সিরিয়ার পরিবর্তিত পরিস্থিতি থেকে দূরে থাকতে চাইলেও ওয়াশিংটনকে এই সংকটে টেনে আনতে পারে সিরিয়া। প্রেসিডেন্ট বাশার আল আসাদ নেতৃত্বাধীন সরকারের উৎখাত আন্দোলনে নেতৃত্ব দেওয়া সিরিয়ার ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল শামস বা HTSকে সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। শুধু তাই নয়, HTS-এর প্রধান আবু মোহাম্মদ আল জোলানির মাথার দাম $1 কোটি ঘোষণা করেছিল ওয়াশিংটন। আরব সোশ্যালিস্ট বাথ পার্টি 1963 সালে অভ্যুত্থানের মাধ্যমে সিরিয়ার রাষ্ট্রীয় ক্ষমতায় আসে। দীর্ঘ 61 বছরের এই পথ পরিক্রমায় রাজনৈতিক দল গঠনের সংস্কৃতি ও গণতান্ত্রিক চর্চা থেকে দূরে রয়েছে সিরিয়ার জনগণ। পর্যবেক্ষকরা বলছেন ভবিষ্যতে সিরিয়া আরও বিপর্যস্ত অবস্থায় পড়ে যেতে পারে, কারণ সেখানে বিভিন্ন গোষ্ঠী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য একে অপরের সঙ্গে লড়াই করবে।
ফলে সিরিয়ার এসব বিদ্রোহী গোষ্ঠীগুলো নিজেদের মধ্যে সংঘাতে জড়িয়ে দেশকে আবারও অস্থিতিশীল করে তুলবে কিনা সে প্রশ্ন থেকেই যায়। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। স্বৈরাচারীকে বিদায় দিয়ে নতুন এক অধ্যায় শুরু করতে যাচ্ছে সিরিয়া। প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের 2 দিন পরই দেশটিতে শুরু হয়ে গেছে সরকার গঠনের কাজ। এর মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মোহাম্মদ আল বশিরকে, যিনি সিরিয়ার প্রধান বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। পেশায় প্রকৌশলী আল বশির সিরিয়ার ইদলিব প্রদেশের সিরিয়ান সেলভেশন গভর্নমেন্টের প্রধানমন্ত্রী ছিলেন। 2025 সালের 1 মার্চ পর্যন্ত নতুন এই দায়িত্ব পালন করবেন তিনি। সোমবার ক্ষমতা হস্তান্তর নিয়ে বাশার সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল জালালি ও আল বশিরের মধ্যে বৈঠকের পরই এই সিদ্ধান্ত হয়। বিদ্রোহীদের 12 দিনের এক ঝটিকা অভিযানে গেল রবিবার পতন হয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের। এরপরই সামনে চলে আসে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি। দেশের বিদ্রোহীরা যখন দেশ গঠনে ব্যস্ত, তখন বর্বর ইসরায়েল গাজা ও লেবাননের পর এবার সিরিয়া দখলে নেওয়ার স্বপ্ন দেখছে। মঙ্গলবার একদিনে রাজধানী দামেস্ক সহ সিরিয়া জুড়ে বিভিন্ন স্থাপনায় 300-এর বেশি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সিরিয়ার 3টি বিমানবন্দর, বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ও রাসায়নিক অস্ত্র উৎপাদন সংক্রান্ত একটি গবেষণা কেন্দ্রেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গেল 2 দিনে সিরিয়ায় শত শত হামলা চালিয়েছে ইসরায়েলি বিমানগুলো। যদিও মার্কিন মিত্র গণহত্যাকারী ইসরায়েল বলছে, আসাদ সরকারের পতনের পর রাসায়নিক অস্ত্র যাতে উগ্রপন্থীদের হাতে চলে না যায় সেজন্য তারা এই পদক্ষেপ নিচ্ছে। এর আগে গোলান মালভূমির বাফার জোনে সাময়িক নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলকে গোলান মালভূমির বিষয়ে সতর্ক থাকতে হবে, কারণ সিরিয়ার প্রধান বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের নেতা আবু মোহাম্মদ আল জোলানি সেখান থেকেই উঠে এসেছেন। বিশ্লেষকরা বলছেন, আসাদ সরকারের পতনে রাশিয়া ও ইরানের ক্ষতি হলেও খুব বেশি একটা সুবিধা পাবে না ইসরায়েল, কারণ বিদ্রোহীরা ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নিলে তা বিপজ্জনক হতে পারে ইসরায়েলের জন্য। আর এজন্য সিরিয়ায় বিদ্রোহীদের জয়ে ইসরায়েল উল্লাসের চেয়ে অনিরাপদ বেশি বোধ করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এর মধ্যে সরকার পতনের এই পরিস্থিতিতে সিরিয়ায় সার্বভৌমত্ব লঙ্ঘন করে দেশটির ভিতরে ইসরায়েলের এই হামলাকে অগ্রহণযোগ্য বলে তীব্র নিন্দা জানিয়েছে কাতার। নিন্দা এসেছে জাতিসংঘের কাছ থেকেও। রিফাত জামান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময় ও সরকার বদল ঘিরে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের তিক্ততা বাড়ছে। বিশেষ করে ভারতের ক্ষমতাসীন বিজেপির রাজনীতিকরা বাংলাদেশ নিয়ে একের পর এক কটূক্তি করেই চলেছেন। চলমান এই উত্তেজনার মাঝেই নতুন করে বাংলাদেশিদের নিয়ে বিষোদ্গার করেছেন ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার পশ্চিমবঙ্গের বসিরহাট মহকুমার ভারত বাংলাদেশের ঘোজাডাঙ্গা স্থলবন্দরে এক সভায় শুভেন্দু অধিকারী বলেন, ভারত না থাকলে বাংলাদেশ অন্ধকারে হারিয়ে যাবে। বাংলাদেশ ভারতের ওপর নির্ভর করে, ভারত বাংলাদেশের ওপর নির্ভর করে না। তোদের উপর আমরা নির্ভর করি না, আমাদের উপর তোরা নির্ভর করেন। ভারত বাংলাদেশে অন্তত 97টি পণ্য পাঠায় উল্লেখ করে শুভেন্দু বলেন, ভারত সেসব পণ্য পাঠানো বন্ধ করে দিলে বাংলাদেশের মানুষের ভাত কাপড় জুটবে না। ঝাড়খণ্ডে উৎপাদিত বিদ্যুৎ না পাঠালে বাংলাদেশের 80% গ্রামে আলো জ্বলবে না বলেও দাবি করেন তিনি। 97টা পণ্য না পাঠালে তোদের ভাত কাপড় জুটবে না। ভারতের সঙ্গে বাংলাদেশকে উত্তেজনা না বাড়ানোর হুঁশিয়ারি জানিয়ে বিজেপির এই নেতা বলেন, তেমন হলে বাংলাদেশকে শায়েস্তা করা হবে। 1971 সালের মতোই তৎপর হয়ে উঠবে ভারত। মাত্র 2টো রাফেলকে যদি উড়িয়ে দেয় ভারত, ব্যান্ডে বাথরুম করে ফেলবে ওরা। টাইপ কিভাবে দিতে হয় আমরা জানি। সমাবেশ শেষে সাংবাদিকদের শুভেন্দু বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অবৈধ। যুক্তরাষ্ট্র, ভারত সহ মানবতাবাদী দেশগুলোর উচিত এই সরকারকে উৎখাত করা। এই সরকারকে আইএস, তালেবান, হামাসের সাথে তুলনা করে জঙ্গি সরকার বলেও মন্তব্য করেন তিনি।
এর আগেও বাংলাদেশ নিয়ে নানা সময়ে কটূক্তি করে বিতর্কিত হয়েছেন শুভেন্দু অধিকারী। হিন্দুত্ববাদী মতাদর্শের রাজনীতি করলেও নিজ দেশেই বিতর্কিত জীবনযাপনের জন্য সমালোচিত তিনি। সম্প্রতি তার বিরুদ্ধে গরুর মাংস খাওয়ার অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গের এক ব্যক্তি। সেই ভিডিওটি ভাইরাল হয়ে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। এই শুভেন্দু আমার সামনে কুরবানির দিনে 1 বাটি না 2 বাটি না 3 বাটি গরুর গোশত খেয়েছে। 3 বাটি। কোথায় খেয়েছে? পশ্চিম মেদিনীপুরে শাহাবুদ্দিনের বাড়িতে। রাজনৈতিক ক্যারিয়ারে এক দল থেকে আরেক দলের ডিগবাজি দেওয়ার জন্য ব্যাপক বিতর্কিত শুভেন্দু 2020 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি। হিজল জোবায়ের, বাংলা ভিশন। শুরুতে সিরিয়া, এবারে ইরাক। হামলার ঝুঁকিতে ইরাকের মসুল ও তিকরিত এ লক্ষ্যে 11,000 আইএস যোদ্ধাকে একত্রিত করা হয়েছে। চাঞ্চল্যকর এমন দাবি জানাচ্ছে ইরান। শুধু সিরিয়া বা ইরাক নয়, পুরো মধ্যপ্রাচ্যেই সন্ত্রাসী কর্মকাণ্ডের ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা জানিয়েছে তেহরান। ইরানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, সিরিয়ায় সাফল্যের পর এবারে ইরাককে টালমাটাল করার পরিকল্পনা এগিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ সহচর ও বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক কমান্ডার ইন চিফ মোহসেন রেজাই বলেছেন, সন্ত্রাসীরা ইরাকে হামলার প্রস্তুতি নিচ্ছে। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্র অন্তত 11,000 আইএস যোদ্ধার বিশাল বাহিনী প্রস্তুত করেছে। রেজাই বলেন, ইরাকে হামলা চালানোর জন্য দীর্ঘদিন ধরে ওই আইএস যোদ্ধাদের সিরিয়ার উত্তরাঞ্চলের একটি মার্কিন সামরিক ক্যাম্পে প্রশিক্ষণ দেয়া হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে তারা ইরাকের মসুল ও তিকরিতের মতো শহরগুলোতে হামলা চালাতে পারে বলে সতর্ক করেছেন তিনি। এর আগে 2014 সালে তৎকালীন নেতা আবু বকর আল বাগদাদির নেতৃত্বে ইরাক ও সিরিয়ার বিশাল অংশ দখল করেছিল আইসিস। সে সময় ওই অঞ্চলে তথাকথিত ইসলামী খেলাফতের ঘোষণা দিয়েছিল তারা। চূড়ান্ত সাফল্যের সময় সিরিয়ার 1/3 ও মসুল সহ ইরাকের 40% ভূখণ্ড ছিল আইসিসের দখলে। তবে 2017 সাল নাগাদ তারা 95% ভূখণ্ডের নিয়ন্ত্রণ হারায়। এরপরও তাদের পুরোপুরি নির্মূল করা সম্ভব হয়নি। এরপর থেকে তারা জনসাধারণের মধ্যে মিশে গিয়ে অতর্কিত হামলা, গুপ্ত হত্যা, অপহরণ সহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ইরানের দাবি, সম্প্রতি সিরিয়ায় বাশার আল আসাদ সরকারকে উৎখাত করা বিদ্রোহীদের মাঝেও তারা আছে। বিদ্রোহীদের দিয়ে আসাদ সরকারকে হটানোর পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাত আছে বলে জানিয়েছেন খামেনি। এর মধ্য দিয়ে সিরিয়াকে নিজেদের খেলার মাঠে পরিণত করতে চায় ওয়াশিংটন ও তেল আবিব। ইরান বলছে, এরই মাঝে আসাদ সরকারকে উৎখাতের সুযোগে ইসরায়েল সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করতে শুরু করেছে। আসাদের পতনের পর ইসরায়েল সিরিয়ার বিভিন্ন স্থাপনায় 5 শতাধিক হামলা চালিয়েছে বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। মঙ্গলবার রেজাই বলেন, কেবল শেষ 24 ঘণ্টায় সিরিয়ায় 250-র বেশি বিমান হামলা চালিয়েছে তেল আবিব। বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সিরিয়াকে সামরিক শক্তির দিক থেকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এছাড়া সিরিয়ার গোলান হাইটস ও বাফার অঞ্চলে ইসরায়েলি দখলদারিরও তীব্র নিন্দা জানাচ্ছে ইরান। একই সাথে এসব নিয়ে পশ্চিমা দেশগুলোর নীরবতারও সমালোচনা করছে তারা। তেহরান বলছে, ইসরায়েল সিরিয়ায় যে কর্মকাণ্ড চালাচ্ছে তা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। হিজল জোবায়ের, বাংলা ভিশন।